আমাদের বিচরণ, সেখানে আমাকে এই দেশে থাকতে হয়েছে। গত 21 বছর ধরে আমি সুপ্রিম কোর্টে রয়েছি। আমার মায়ের শেষ 17টা বছর আমি আমার মায়ের সাথে ছিলাম। আমার বন্ধু, আমার সঙ্গী। ইতিহাস পরিষদের সাথে আমার পরিচয় বহু বছর। সেই প্রথম যে কথাটা বললাম সেই সূত্র ধরে, এবং যদিও আমি ইতিহাসবিদ নই, তবে জীবনের এক অংশে কিছুটা ইতিহাস চর্চায় নিজেকে কাজে লাগিয়েছিলাম কোনো এক ক্ষেত্রে, এবং এখন মাঝে মধ্যে আইনের গণ্ডির বাইরে এসে ইতিহাস চর্চায় আমি নিজেকে বেশ বলবো যে আমার অন্তত টু মাই ওন স্যাটিসফ্যাকশন আমি নিজেকে কাজে লাগাচ্ছি। এটা হয়তো in my subconscious mind, this is my tribute to my mother. আজকে একটা আমার মায়ের এখানে উপস্থিতিটা আজকে কিন্তু আমি খুব ওনার অনুপস্থিতি খুব একটা ফিল করছি না। এই কক্ষে বহুদিন বহুবার বহু অনুষ্ঠানে আসা হয়েছে, এবং ইতিহাস পরিষদেরই অনেক অনুষ্ঠানে আসা হয়েছে। ঠিক এই জায়গাটিতে উনি বসতেন, এবং ওনার সামনেই অল্প কিছু বিভিন্ন কারণে কিছু বলার সৌভাগ্য আমার হয়েছিল। উনি সেটা কিভাবে গ্রহণ করেছিলেন সেটা আমাকে কোনোদিন বলেননি, তবে আশা করি যে ওনাকে আই নেভার ডিসঅ্যাপয়েন্টেড। উনি যখন চলে গেলেন 9 এপ্রিল 2020-এ, ঠিক কোভিডের শুরুর দিকে, উনি নিজের বাড়িতে থাকতেন। আমি ওনার সাথে থাকতাম না। আমাদের পরিবারের আমার বাবা তো অনেক আগেই চলে গেছেন, বলছিলেন 17 বছর। তো আমি আলাদা থাকতাম, তবে কোর্ট থেকে ফেরার পথে আমি অলওয়েজ মেড ইট দ্য পয়েন্ট যে মায়ের সাথে সপ্তাহে 3 বা 4 বার ওনার সাথে আমি ডিনারটা করতাম, এবং সেই সুবাদে বিভিন্ন বিষয়ে আলোচনা, ইতিহাস নিয়ে তো বটেই, ওনার একটা ওনার বাবার প্রতি, জাস্টিস মোহাম্মদ ইব্রাহিমের প্রতি, she used to view him like a god, এবং সেই আলোচনাগুলো হতো। তবে সেটা কয়েকটা জিনিস আমি ওনার শেষ জীবনে দেখেছি। একেবারে শেষের দিকে উনি 2018 পরে বাড়ি থেকে বেরোননি, কাজে এখানে যখন এসছেন লাস্ট তখন বোধ 2016-2017 হয়ে গেছে, তারপর উনি আসেনি। তবে সেই কারণে বলছে একটা নতুন প্রজন্ম এখন গড়ে উঠেছে ইতিহাস পরিষদে, ইসলামের ইতিহাসের ডিপার্টমেন্টে, যার সাথে ওনার কিন্তু সামনাসামনি কোনোদিন কোনো ইন্টারাকশন হয়নি। এ কথাটা কেন বলছি সেটা পরে বলছি। তো শেষের দিকে কয়েকটি জিনিস আমার মায়ের, অনেকে জানে না, যেটা আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ওনার একটা আইডেন্টিটির বিষয়। শি ওয়াজ ভেরি কনসিয়াস, অলওয়েজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হার আইডেন্টিটি। অফকোর্স দেয়ার ওয়াজ দ্য কোয়েশ্চেন অফ জেন্ডার, নিজের নারী, সেই বিষয়টা ওনাকে সবসময় ইট ওয়াজ এ গাইডিং ফোর্স ফর হার, এবং সেটা যে নার্চার করেছে সেটা তার বাবা, যে তার মধ্যে একটা বাঙালি নারী হিসেবে নিজেকে কিভাবে উনি গঠন করেছেন এবং কিভাবে উনি পরিচালিত হয়েছে, সেটা ওনাকে সারা জীবন এবং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সেটা ওনাকে অনুপ্রেরণা জুগিয়েছে। বাঙালি সত্তাটা সাংঘাতিক, শেষের দিকে একেবারে বাঙালি সত্তা নিয়ে উনি চলে গেছেন। আমি দেখতাম খুব গান পছন্দ করতেন, সিনেমা পছন্দ করতেন। আমার ওনার পুকু বলে গেছে শেষ বছরটাতে উনি শুধু বাংলা জানেন, সে বাংলা নাটক হোক, বাংলা ছবি হোক, বাংলা গান হোক, পড়তে পারতেন না শেষের দিকে, কিন্তু ওই নিয়েই ওনার দিন রাত। আরেকটা জিনিস উনি আমাকে বলতেন যে ওনাদের একটা জেনারেশন, আজকে তো আপনারাও আছেন, আপনারা এমন একটা প্রজন্ম যে আপনাদের জীবনকালে আপনারা দুবার দেশ ভাঙন এবং গঠনটা দেখেছেন।
ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। একাত্তরের যে চেতনাটা, সেটা উনি সবসময় 52 দিকে আমাদেরকে নিয়ে যেতেন, এবং বাঙালি নারী জাগরণের যে উৎপত্তি স্থল, সেটা আমার মা শেষের দিকে মনে করতেন 52 থেকে শুরু হয়েছে। সারা বিশ্বে যে একটা মৌলবাদের একটা জাগরণ উনি দেখেছিলেন ওনার জীবনের শেষ 10-15 বছরে, সেটা ওনাকে খুব হতাশ করত। সেটা পার্টিকুলারলি তুরস্কের ব্যাপারে। অন্য জায়গায় তো আছে, কিন্তু উনি খুব তুরস্ক অনুরাগী ছিলেন, এবং শি ওয়াজ এ কেমালিস্ট, আতাতুর্ক। আমার মনে হয় ওনার বাবার যে অবস্থান ছিল ওনার জীবন, তারপরে বোধহয় উনি কামাল আতাতুর্ককে রাখতেন একটা আইডিয়াল হিসেবে। এবং ওনার লাইব্রেরিতে যদি যান, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি। সেটা ওনাকে হতাশ করত, এবং আমার মনে হয় উনি তো দেখে যেতে পারলেন এই রিসেন্ট যে ইলেকশনটা হলো তুরস্কে, সেটা মধ্যে আরো উনি খুব ভেঙে পড়তেন। তো এই ব্যাপারে আমার সাথে আলোচনা করতেন। এই কতগুলো কয়েকটা কথা। এই নতুন প্রজন্মের কথা বলছিলাম। তো উনি যখন চলে গেলেন, তখন লকডাউন শুরু হয়ে গেল। তো আমি আমার বাড়ি ছেড়ে আমি ওনার বাড়িতে 1.5 বছর আমি একলা লকডাউনে ছিলাম। আমার এই দেশে আমার পরিবারকে থাকে না, তো আমি ছিলাম, আর উনি যে ওনার এস্টাবলিশমেন্ট রেখে গেছেন, ওরাই আমার কি বলবো, আমার পরিবার, ওরা আমাকে বাঁচিয়ে রেখেছিল, আমি ওদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। তো একটা আমার লাভ হয়েছিল যে মায়ের আর্কাইভে, মায়ের অফিসে প্রতিদিন আমার বসার একটা সুযোগ হয়েছিল, এবং সেখান থেকে এক পর্যায়ে আমার ভার্চুয়াল কোর্স আমি ওখান থেকেই করতাম, এবং 2022 পর্যন্ত সেটা চলেছে। তো সেখানে ওনার কাগজ নিয়ে অনেক নাড়াচাড়া করতাম, গুছিয়ে রেখেছিলাম, যে পরে যদি আমরা কোনো কিছু করি একটা জাতীয় লেভেলে, তাহলে আমার ওই সময়কার কাজটা, আমার যে পরিশ্রমটা, সেটা কাজে দেবে। তো সেই সুবাদে আজকে আমি যেহেতু বেশি কথা বলতে পারছি না, আমি ভেরি সারপ্রাইজ এতক্ষণ কথা বলতে পারলাম। আমার বোধহয় মায়ের ব্লেসিং আছে, সেই জন্য আমি কথা বলতে পারছি, কিন্তু আমি সারাদিন কথা বলতে পারছিলাম না। আমার মা আপনাদের এই বাংলাদেশ ইতিহাস পরিষদের 34তম বার্ষিক সম্মেলন 2003, ঠিক 20 বছর আগে, 2 দশক হয়ে গেছে, প্রায় এক প্রজন্ম। তো উনি ওনার সভাপতির ভাষণ রেখেছিলেন, সেটা 24-25 এপ্রিল 2003 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হয়েছিল। তো সেটার আমি একটা কপি আমি বের করলাম, এবং আমি ভেবেছিলাম যে ওটা কিছু অংশ আমার মাকে যদি আপনাদের সামনে যদি আমি পরিচয় করিয়ে দিতে চাই এই নতুন প্রজন্মের কাছে, তাহলে আমার মনে হয় এখানে যে কি বক্তব্য উনি কি রেখেছিলেন, সেটা বোধহয় একটু সহায়তা হবে। তো সেটা আমি অলরেডি ডক্টর হুমায়ুন কবির, ওনার সাংঘাতিক প্রিয় ছাত্র ডক্টর হুমায়ুন কবির কাছে আমি টেক্সটটা দিয়েছি, কয়েকটা প্যারাগ্রাফ, খুব অল্প, আমি সকালে কোর্টে বসে হাইলাইট করেছি। তো আমি চাইছি যে আপনাদের কাছে, যে আপনারা পিছনে বসে আছেন, আর এটা আমার মায়ের পরিচিতি, আমি আমার মাকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাইছি। তো ডক্টর হুমায়ুন কবিরকে আমি অনুরোধ করবো যে যদি কষ্ট করে এসে এই হাইলাইটেড অংশগুলো একটু পড়ে শোনা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।